আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে পদার্থের গঠন অধ্যায়ের টপিক। এই অধ্যায়ের প্রথমে যে টপিকটা দেওয়া আছে সেটা হলো 3.1 এর টপিক হলো মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। আর একটি হলো যৌগিক পদার্থ। তাহলে যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে। যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে। যেমন তুমি যদি একটি লোহার দণ্ড নাও এবং লোহার দণ্ডকে যদি ছোট ছোট টুকরাতে ভাঙো তাও কিন্তু সেটা লোহাই থাকে, সেখানে কিন্তু তুমি ক্লোরিন পাবা না বা ফ্লোরিন পাবা না, সেখানে শুধু লোহাই থাকে। তাহলে লোহা একটি মৌলিক পদার্থ। অপরদিকে যে সকলকে পদার্থকে ভাঙলে একের অধিক ভিন্ন ধর্মী মৌল পাওয়া যায় বা ভিন্ন ধর্মী পদার্থ পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন তুমি যদি পানিকে নাও, H2O-কে ভাঙো, তাহলে তুমি এখান থেকে দুটি ভিন্ন ধর্মী মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন পাবে। এখানে কিন্তু দুটো ভিন্ন ধর্মী মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছ, অর্থাৎ পানি একটি যৌগিক পদার্থ। তাহলে আবার যদি আমরা বলি মৌলিক পদার্থ কাকে বলে, যে সকল পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে। অপরদিকে যে সকল পদার্থকে ভাঙলে এক বা একাধিক ভিন্ন ধর্মী পদার্থ পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের উদাহরণ বললাম আমি, একটা আয়রন দণ্ড বা লোহার দণ্ড, এবং যৌগিক পদার্থের উদাহরণ দিয়েছি আমি পানি। পরবর্তী যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো 3.2 এর টপিক পরমাণু। 3.2 এর যে টপিক পরমাণু আর অণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মাথায় রাখবা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, যা ওই মৌলিক পদার্থের সকল বৈশিষ্ট্য ধারণ করে। কি বললাম? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, যা ওই মৌলিক পদার্থের সকল বৈশিষ্ট্য ধারণ করে। অপরদিকে অণু কাকে বলে? দুই বা দুইয়ের অধিক পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। অণু কাকে বলে? দুই বা দুইয়ের অধিক পরমাণু যুক্ত হয়ে কি গঠন করে? অণু গঠন করে। তাহলে আমরা যদি আবার সংজ্ঞাটা বলি, পরমাণু কাকে বলে? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, যা ওই মৌলিক পদার্থের সকল গুণাগুণ ধারণ করে। আর অণু কাকে বলে? দুই বা দুইয়ের অধিক পরমাণু যুক্ত হয়ে কি গঠন করে? অণু গঠন করে। যেমন ধরো পরমাণু শিয়াদি একটা মৌলিক পদার্থ নিয়েছো কি লোহদণ্ড, এবং লোহদণ্ডকে তুমি ভাঙলে কি পাবে? এমন আয়রন পাবে। এগুলা হলো পরমাণু। অপরদিকে তুমি অণুর দিকে লক্ষ্য করো, যেটা দিব অক্সিজেন। দেখো এখানে কয়টা অক্সিজেন আছে? দুইটা। এই যে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ যুক্ত হয়েছে, পরমাণু যুক্ত হয়েছে, কি গঠন করেছে? অণু গঠন করেছে। তাহলে আশা করি অণু আর পরমাণু ক্লিয়ার। এগুলা তোমাদের ক নম্বর প্রশ্নে আসে এবং মাঝে মাঝে এমসিকিউতে আসে, বড় প্রশ্ন এগুলো আসে না। পরবর্তী যে টপিকটা আছে সেগুলো হলো মৌলের প্রতীক। 3.3 এর টপিক হলো মৌলের। তোমাদের যেমন নাম আছে, তোমাদেরকে যেমন হলো পৃথক করা যায় যে তোমাদের নাম দ্বারা, ঠিক তেমনই যে আমাদের রসায়নের যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে তাদের নাম দ্বারা পৃথক করা যায়, এবং এই নামগুলো হয় ইংলিশ এবং ল্যাটিন। নামগুলো কোন ভাষাতে থাকে? ইংলিশ এবং ল্যাটিন। কারণ এই যে ইংলিশ এবং ল্যাটিন নামগুলোর প্রথম এক বা দুই অক্ষর নিয়ে যে মৌলকে চিহ্নিত করার জন্য যা ব্যবহার করা হয় তাই প্রতীক। আবার কি বললাম? যে মৌলের ইংরেজি নামের, কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? মৌলের প্রতীক বলা হয়। যেমন ধরো তোমাদের অক্সিজেন, অক্সিজেনের মৌলের যে ইংলিশ বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ অক্সিজেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ও দ্বারা। তাহলে ও হলো অক্সিজেনের প্রতীক। আবার এই যে
ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম এক বা দুই অক্ষর নেওয়া হয় এবং প্রথম অক্ষর বড় হাতের হয়, যদি পরবর্তী অক্ষর নিতে চাই সেটা হবে ছোট হাতের। যেমন ধরো ফেরাসের যে ল্যাটিন নাম সেটা হলো ফেরাম, এবং এখানে আমরা দুইটা অক্ষর নিই, একটা এফ আর একটা ই। এফটা হবে বড় হাতের এবং ইটা হবে ছোট হাতের। তাহলে আবার বলি, মৌলের যে নাম আছে ইংলিশ বা ল্যাটিন নাম, এই নামগুলোর সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলা হয়, এবং মৌলের প্রতীক সমূহের যে প্রথম অক্ষরটা হবে সেটা অবশ্যই বড় হাতের হবে, আর যদি দ্বিতীয় অক্ষর থাকে সেটা কি হাতে নিতে হবে, ছোট হাতের অক্ষর নিতে হবে। এভাবে আমরা মৌলকে চিহ্নিত করতে পারি। মৌলের প্রতীকের পরে আমাদের যে টপিকটা আছে 3.4-এ, সেই টপিকটা হলো সংকেত, মৌলের সংকেত। মৌলের প্রতীক দ্বারা মূলত পরমাণুকে বোঝানো হয়। একটা মৌলের প্রতীক যে দিচ্ছি, যেমন হলো অক্সিজেনের প্রতীক হলো ও, এটা দ্বারা পরমাণুকে বোঝানো হচ্ছে, কিন্তু সংকেত দ্বারা শুধু পরমাণুকে বোঝানো হয় না, অক্সিজেন এখানে দুইটা আছে, একটা অণুকেও বোঝানো যায়। সংকেত দ্বারা একটা অণুকেও বোঝানো যায় যে ওখানে মোট কতটি পরমাণু বিদ্যমান। যেমন ধরো আমি যদি বলি H2O, এটা হলো পানির সংকেত, এটা পানির প্রতীক না, এটা পানির সংকেত। এবং এখান দ্বারা আমি দেখো চিহ্নিত করতে পারছি যে 2 পরমাণু হাইড্রোজেন আর 1 পরমাণু অক্সিজেন বিদ্যমান। মানে যেগুলো দ্বারা আমি চিহ্নিত করতে পারি যে কতটি পরমাণু বিদ্যমান আছে সেগুলোকে বলা হয় মৌলের সংকেত। মৌলের প্রতীক, মৌলের সংকেতের পর আমাদের যে টপিকটা চলে আসে পরবর্তী, সেটা হলো পরমাণুর ভেতরের কণা। পরমাণুর ভেতরের কণা বা আমরা বলতে পারি মৌলিক কণিক। একটা পদার্থের বা রসায়নের ভাষাতে একটা পদার্থকে যদি ভাঙি তাহলে 3টা স্থায়ী মৌলিক কণিকা পাওয়া যায়। সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন মজার বিষয় হলো ইলেকট্রনের একটা নিজস্ব ভর আছে, একটা নিজস্ব চার্জ আছে, প্রোটনের একটা নিজস্ব ভর আছে, একটা নিজস্ব চার্জ আছে, এবং অপরপক্ষে নিউট্রনের একটা নিজস্ব ভর আছে, নিজস্ব চার্জ আছে। এই 3টাকে চিহ্নিত করা হয়, ইলেকট্রনকে চিহ্নিত করা হয় ই দ্বারা, প্রোটনকে চিহ্নিত করা হয় পি দ্বারা, এবং নিউট্রনকে চিহ্নিত করা এন দ্বারা। ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম, অনেক কম, চিন্তা ভাবনার বাইরে অনেক অনেক বেশি কম। প্রোটনের যে ভরটা আছে সেটা হলো 1.673 × 10⁻24 গ্রাম। আর সবচেয়ে বেশি ভর নিউটনের 1.675 × 10⁻24 গ্রাম। আমরা জানি ইলেকট্রন কোন চার্জ ধর্মী, ঋণাত্মক চার্জ ধর্মী, তাই এই চার্জের মানও ঋণাত্মক হবে। এই চার্জের মান হলো -1.66 × 10⁻19 এবং চার্জের একক কি, কুলম্ব, তাই -1.66 × 10⁻19 কুলম্ব। অপরপক্ষে প্রোটনের চার্জ কত হবে, +1.66 × 10⁻19 কুলম্ব। মাথায় রাখবা ইলেকট্রনের চার্জের মান এবং প্রোটনের চার্জের মান একই, শুধু একটি ঋণাত্মক অপরটি ধনাত্মক। এবং নিউটনের চার্জ কিন্তু 0, নিউটনের কোনো চার্জ নেই, সেই চার্জ নিরপেক্ষ। আবার ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, দেখো এত বড় চার্জ নিয়ে আমাদের অনেক টাইমে ম্যাথামেটিক্স করতে হয়, সহজ হিসাব নিকাশ করতে হয়। এত বড় চার্জ নিয়ে তুমি ওই হিসাব নিকাশগুলো করতে পারবে না, সেজন্য এখানে একটা আপেক্ষিক চার্জ ধরে নেওয়া হয়। নিউটনের যে আপেক্ষিক চার্জ আছে সেটা হলো -1। একটা নিউটনের ইলেকট্রনের যে আপেক্ষিক চার্জ আছে সেটা হলো -1, অর্থাৎ একটি ইলেকট্রনের চার্জ -1। অপরপক্ষে প্রোটনের যে আপেক্ষিক চার্জ আছে সেটা হলো +1, অর্থাৎ একটি প্রোটনের চার্জ +1। এবং আমি আগেই বলেছি যে নিউটন চার্জ নিরপেক্ষ, সেজন্য এই ক্ষেত্রে আপেক্ষিক চার্জও নিউটন 0। এগুলো জানা লাগবে আমাদের। তাছাড়া পরবর্তী যে টপিকটা আছে আমাদের, এটার পরের যে টপিকটা আসে সেটা হলো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ইত্যাদি আর কি। প্রথমে যে টপিকটা আসছে সেটা হলো পারমাণবিক সংখ্যা, আর তারপরের টপিক হলো ভর সংখ্যা। আমরা দুটো একবারে শিখবো। মনে করি কোনো একটি মৌলের প্রতীক x, কোনো একটা মৌলকে x দ্বারা আমরা চিহ্নিত করলাম, এবং এই মৌলের দেখো হাতের বাম সাইডের নিচের দিকে একটি সংখ্যা z দেওয়া আছে এবং উপরের দিকে একটি সংখ্যা a দেওয়া আছে। এই z দ্বারা বোঝানো হয় পারমাণবিক সংখ্যা।
মাথায় রাখবা পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা। ওকে, তাহলে আবার বলি, কোন একটা মৌলকে যদি আমি এক্স দ্বারা চিহ্নিত করি, তাহলে তার হাতের বাম দিকের নিচের দিকে, হাতের বাম সাইডের নিচের দিকে একটা জেড নামে যদি কোনো সংখ্যা থাকে, তো সেই সংখ্যাটা হলো পারমাণবিক সংখ্যা। এবং মাথায় রাখবা পারমাণবিক সংখ্যা মানে কি সংখ্যা? প্রোটন সংখ্যা। ওপর দিকে হাতের বাম সাইডের ওপরের দিকে মাথার দিকে যদি এ সংখ্যক ভর সংখ্যা থাকে, তাহলে এটাকে ভর সংখ্যা বলে, এ চিহ্নিত থাকে তাহলে এটাকে ভর সংখ্যা বলে। এবং একে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। মাঝে মাঝে এমসিকিউতে নিউক্লিয়ন সংখ্যা চলে আসে, আমরা মনে করি ভাইয়া এটা তো পড়ি নাই, কিন্তু নিউক্লিয়ন সংখ্যা এবং ভর সংখ্যা দুটাই সেম, এবং একে কি বলা হয়? নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? ইভেন এই প্রশ্নটা কিন্তু নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে, এটা কয়েকবার বোর্ড কোশ্চেনে আসে। তোমরা যদি বোর্ড কোশ্চেন দেখে থাকো তাহলে জানতে পারবে। তাহলে ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের অভ্যন্তরে মোট প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। তাহলে আমি দুটো সংখ্যা দিলাম। দেখো, কোন মৌলের অভ্যন্তরে ঠিক যতটি প্রোটন থাকে তার সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, এবং কোন মৌলের অভ্যন্তরে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। আশা করি এটা নিয়ে আর ঝামেলা হবে না। তোমাদের এখান থেকে এমসিকিউ একটা প্রশ্ন আসে, তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা, মনে করো একটা সোডিয়াম একটি মৌল এবং এর যে পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23 দেওয়া আছে। তাহলে এখানে আমরা প্রথমে বলেছিলাম পারমাণবিক সংখ্যাও যা, প্রোটন সংখ্যাও তা। তাহলে এখানে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11। মাথায় রাখবা, ঠিক একটা মৌলের ঠিক যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে, ফলে মৌলটি চার্জ নিরপেক্ষ হয়। একটি মৌলে যতটি প্রোটন থাকে সমপরিমাণ ইলেকট্রন থাকে, এই কথাটা মাথায় রাখবো। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত? 11। এখন আমার এখানে দেখতে পাচ্ছি ভর সংখ্যা কত? 23। এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় এখানে নিউটন সংখ্যা বের করো, তাহলে নিউটন সংখ্যা কিভাবে বের করবা? a = p + n বা n = p a - p। এর মান 23, p এর মান 11, বিয়োগ করলে হয় কত? 12। এখানে নিউটন সংখ্যা কত? 12। এটা খুব সহজে হিসাব করতে পারবে এবং এটা এমসিকিউ এর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় মাথায় রাখবা, দেখো সোডিয়াম যদি প্লাস দেওয়া হয়, এখানে 11 দেওয়া আছে, এখানে 23 দেওয়া আছে, প্রোটন সংখ্যা কত হবে? 11। ভর সংখ্যা কত? 23। নিউটন সংখ্যা কত? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা 12। অপরদিকে দেখো ইলেকট্রন সংখ্যা, এখানে যদি ধনাত্মক চিহ্ন থাকে তার মানে একটি ইলেকট্রন কমে গেছে। ধনাত্মক চিহ্ন থাকলে একটি ইলেকট্রন কমে গেছে। তাহলে দেখো তো আগে ইলেকট্রন কত ছিল? 11টি। ধনাত্মক চিহ্ন কয়টা আছে? একটি। তাহলে এখান থেকে একটি ইলেকট্রন কমে গেছে, তাহলে কতটি ইলেকট্রন থাকলো? 2টি। একইভাবে যদি আমি দেখি ম্যাগনেসিয়াম 2 + 12 24, তাহলে দেখো তো এখানে কয়টা ইলেকট্রন কমে গেছে? 2টি ইলেকট্রন কমে গেছে। প্রোটন কয়টা ছিল? 12টা। তার মানে ইলেকট্রনও ছিল 12টা, কিন্তু এখান থেকে 2টি ইলেকট্রন চলে যাওয়াতে ইলেকট্রন হয়ে গেছে কয়টা এবার? 10টা। একইভাবে যদি কোনোভাবে যদি দেখো চিহ্ন মাইনাস আছে, এটা হলো 17 পারমাণবিক সংখ্যা, মাইনাস আছে, মাইনাস থাকলে মনে করবে ইলেকট্রন একটি প্রবেশ করেছে। তাহলে আগে প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন আছে কতটি? 17টি। এখন দেখো আরেকটি ইলেকট্রন এখানে প্রবেশ করেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টি হয়ে গেল? 18টি। মাথায় এগুলো রাখবে, এগুলো থেকে তোমরা এমসিকিউ কমন পাবা। যারা 26 ব্যাচ আছো, এসএসসি 26 ব্যাচ, তাদের এই অধ্যায়টিতে এক্সামের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো মাথায় রাখবা, ছোট ছোট বিষয়গুলোতে এমসিকিউতে আসে। এবং যারা পরবর্তী ব্যাচগুলো আছো তারাও এমসিকিউর ক্ষেত্রে অনেক গুরুত্ব দিবা, কারণ তোমাদের যে রেজাল্ট ভালো করা নির্ভর করে কিন্তু এই এমসিকিউর ওপর। আশা করব ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার মধ্যে তোমাদের আর কোনো সমস্যা নেই। আসো আমরা আরেকবার কি কি পড়লাম ওগুলো একটু দেখি। প্রথমে আমরা পড়েছি কি? মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ যদি সংজ্ঞা আসে পরীক্ষাতে যে মৌলিক পদার্থ কাকে বলে, তাহলে কি বলবা? যে সকল পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলে। অপরদিকে যদি যৌগিক পদার্থ কাকে বলে এটা আসে, তাহলে লিখবা যে সকল পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক ভিন্ন মৌল পাওয়া যায়, তাদেরকে কি বলা হয়? যৌগিক পদার্থ বলা হয়। অপরদিকে পরমাণু কাকে বলা হয়? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের সকল বৈশিষ্ট্য ধারণ করে। আর অণু কাকে বলা হয়? এক বা একাধিক পরমাণু যুক্ত এক
সরি এক বা একাধিক না, এখানে দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে কি গঠন করে, অণু গঠন করে। অনুসংখ্যার যদি তোমার সংখ্যা যদি আসে তাহলে কি বলবা, দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে কি গঠন করে, অণু গঠন করে। তারপরে আসে প্রতীক। মৌলের প্রতীককে কোন একটি মৌলের ইংরেজি এবং ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলা হয়। মৌলের প্রতীক এক অক্ষর বা দুই অক্ষর বিশিষ্ট হতে পারে। যদি এক অক্ষর হয় তাহলে অক্ষরটি বড় হাতের হবে, যদি দুই অক্ষর হয় তাহলে প্রথম অক্ষরটি বড় হাতের এবং দ্বিতীয় অক্ষরটি কোন হাতের হবে, ছোট হাতের লিখতে হবে। তার পরবর্তীতে আসে মৌলের সংকেত। মৌলের প্রতীক এবং মৌলের সংকেতকে আমরা পৃথক করতে পারি কিভাবে, মৌলের প্রতীকের সংখ্যা দেওয়া থাকে না, অর্থাৎ অনুসংখ্যা দেওয়া থাকে না, পরমাণু সংখ্যা আমরা বুঝতে পারি না, শুধু পরমাণুর কথাই লেখা থাকে, আমরা বুঝতে পারি না কত সংখ্যক আছে, কিন্তু সংকেতে আমরা বুঝতে পারি যে কত সংখ্যক পরমাণুর মধ্যে বিদ্যমান আছে। এগুলো মাথায় রাখবা। তারপরে যে টপিকটা আসে সেই টপিকটা হলো মৌলের কণিকা বা স্থায়ী কণিকা, যেগুলো আছে আমাদের মোট স্থায়ী কণিকা তিনটা আছে বা মৌলিক কণিকা তিনটা আছে। একটা হলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এবং এগুলার চার্জ, ভর এবং আপেক্ষিক চার্জ এগুলো কিন্তু এমসিকিউতে সরাসরি প্রশ্ন আকারে আসে এবং ম্যাথমেটিক্স করতেও এগুলো দরকার হয়। তারপরে আসে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। আমরা কি বললাম, পারমাণবিক সংখ্যাকে কোন মৌলে বিদ্যমান প্রোটন সংখ্যাই হলো তার পারমাণবিক সংখ্যা। অপরদিকে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কি, কোন মৌলে বিদ্যমান প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হলো ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এখান থেকে তোমাদের নিউট্রন সংখ্যা নির্ণয় করতে আসতে পারে, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে আসতে পারে, মাঝে মাঝে প্রোটন সংখ্যা নির্ণয় করতে দিতে পারে। এমসিকিউর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং খ নম্বর প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরো খ নম্বর প্রশ্ন যদি এই টপিক থেকে প্রশ্ন আসে যে লিথিয়াম, এখান থেকে এই মৌলের নিউটন সংখ্যা নির্ণয় করো, এমন ভাবে কিন্তু খ নম্বর প্রশ্ন আকারেও এই ভর সংখ্যার টপিকটা চলে আসতে পারে। তখন তোমাকে লিখতে হবে যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, অর্থাৎ এই মৌলের প্রোটন সংখ্যা 3 আমরা জানি, এবং ভর সংখ্যা কত আছে 7 আমরা জানি। ভর সংখ্যা A=, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, অতএব নিউটন সংখ্যা সমান সমান A - P, ভর সংখ্যার মান 7, প্রোটন সংখ্যার মান 3, বিয়োগ করলে হয় 4, অর্থাৎ লিথিয়ামের নিউটন সংখ্যা কত 4। এভাবে কিন্তু খ নম্বর প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে, 2 মার্কের প্রশ্ন। সো একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে এটা পড়তে হবে।